আপনি কয়েকদিন আগেই গত বছরের শেষের দিকে সম্ভবত যে দলগুলোর মধ্যে গণতান্ত্রিক চর্চার একটা জায়গা আপনি দেখতে চেয়েছিলেন এবং আপনাদের দলের অবস্থানও সেরকম। আদিব যেটা বললেন যে স্থায়ী কমিটির নির্বাচনের ক্ষেত্রেও কিংবা স্থায়ী কমিটিতে কারা যাবে বিএনপিতে সেটির ক্ষেত্রে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সরাসরি ভূমিকা রাখেন এবং তার নির্দেশটাই মানা হয়। আপনার কি মনে হয় যে বিএনপি গণতান্ত্রিক দল হিসেবে গণতান্ত্রিক চর্চা নিজের দলের মধ্যে করার পূর্বে নির্বাচনের দাবিটা আসলে এটা কি কোনোভাবে সাংঘর্ষিক কিনা? দুটো জিনিস যে গণতন্ত্র একটা চলমান প্রক্রিয়া। একদিকে দেখলে গণতন্ত্র একটা কনসেপ্ট, আর একদিকে দেখলে গণতন্ত্র একটা প্র্যাকটিস। গণতন্ত্র কনসেপ্ট হিসেবে যখন দেখি তখন সেটাকে বলে ফিলোসফিক্যাল টলারেন্স, মানে আমি ভিন্ন মত, বিরোধী মত সেগুলো শুনবো, আমি কোনো কথা গ্রহণ নাও করতে পারি, কিন্তু সব কথা বলার অধিকারটা থাকবে। কথা বলার অধিকার না থাকলে, মত প্রকাশের অধিকার না থাকলে, চিন্তার স্বাধীনতা না থাকলে, বিবেকের স্বাধীনতা না থাকলে গণতান্ত্রিক চর্চা করা যায় না। যদি কেউ বলে আপনাকে কথাই বলতে দেবো না, তাহলে তো আর গণতন্ত্র চর্চা করার প্রাথমিক জায়গাটাই বন্ধ হয়ে যায়। সে কারণে আমাদের সংবিধানেও চিন্তার স্বাধীনতা, বিবেকের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, সমাবেশের স্বাধীনতা, সংগঠনের স্বাধীনতা, এই যে স্বাধীনতার পর্যায়ে এই কথাগুলো বলা ছিল। গণতন্ত্রের এগুলো হচ্ছে ফিলোসফিক্যাল দিক। আর গণতন্ত্রের টেকনিক্যাল দিকগুলো কি, প্রায়োগিক দিকগুলো কি? প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টস হচ্ছে এই যে নির্বাচনের মধ্য দিয়ে যাচাই করার স্বাধীনতা, বাছাই করার স্বাধীনতা, বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর গণতান্ত্রিক স্বাধিকার চিহ্নিত করা। তা আমরা খুব ব্যঙ্গ করে একটা কথা বলতাম যে আমাদের বাংলাদেশের কনস্টিটিউশন এবং ইনস্টিটিউশন দুটোকেই আনডেমোক্রেটিক বানিয়ে ফেলা হয়েছে। একের পর এক সংশোধনীর খড়গের নিচে সংবিধানটাকে অগণতান্ত্রিক বানানো হয়েছে, আর প্রতিষ্ঠানগুলোর তার যে গণতান্ত্রিক সংস্কৃতি সেটা যেমন নষ্ট করে ফেলা হয়েছে, অনুগত বানিয়ে ফেলা হয়েছে। জি। তার প্রভাব দলের মধ্যেও তো পড়ে। ফলে দল তো বিমূর্ত কোনো জিনিস নয়। দল তো এই সমাজের মধ্যে যে মানুষগুলো আছে তাদেরকে নিয়েই সংগঠিত করা, তাদের মধ্যে আকাঙ্ক্ষা জাগিয়ে তোলা এবং আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য তাদেরকে রাস্তায় নামানো। যে কারণে রাজনৈতিক দল যারা ক্ষমতায় থাকেন তারা যখন ক্ষমতায় থেকে তার প্রতিষ্ঠানগুলোকে দিয়ে ক্ষমতা পরিচালনা করেন, যারা ক্ষমতার বাইরে থাকেন তারা জনমত সংগঠিত করবার জন্য সভা, সমাবেশ, মিছিল, মিটিংয়ের মাধ্যমে মানুষের জনমতটা সংগঠিত করেন। কিন্তু ক্ষমতাসীন দলের প্রথম কাজ হয় বিরোধী দলের মত প্রকাশের স্বাধীনতাকে খর্ব করা। আমরা একসময় বলছিলাম আমাদের স্বাধীনতা শেষ পর্যন্ত গিয়ে দাঁড়ায় যে 2.5 ফুট থেকে 3 ফুটের মধ্যে। কীরকম? যে আপনি যদি বিরোধী দল হন তাহলে আপনি ফুটপাথ থেকে নিচে নামতেই পারবেন না। আমরা একটা নতুন কালচার তৈরি করেছি, মানে মানববন্ধন করতে হবে, মানে একদম লাইন ধরে দাঁড়াতে হবে, এমন কোনো সমাবেশ করতে পারবেন না। ঢাকা শহর 2 কোটি মানুষের শহর। ধরুন তো পল্টন মাঠ বন্ধ করে দেওয়া হলো, মুক্তাঙ্গন বন্ধ করে দেওয়া হলো, সোহরাওয়ার্দী উদ্যান নানা ধরনের স্থাপনা করে সেটাকে সংকুচিত করে ফেলা হলো। একসময় বঙ্গবন্ধু অভিনয় সমাবেশ হতো, সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরে একসময় মানিক মিয়া অভিনয় সমাবেশ হতো, হতো। তারপরে গোটা ঢাকা শহরের কোনো একটা রাজনৈতিক দল যদি কখনো মনে করে যে সে একটা সমাবেশ করবে, মানুষকে সংগঠিত করবে, তার কোনো উপায় কি রাখা হয়েছে? পরিকল্পিতভাবে গণতন্ত্র চর্চা করার, সমাবেশ করার জায়গাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরে হলো কি, এখন দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ, এবং দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ সেটাও আবার দল যদি বিরোধী দলে থাকে তাহলে সমাবেশ করার স্বাধীনতাটা সংকুচিত হয়ে যায়। তাহলে এমনি করে এমন একটা আনডেমোক্রেটিক সিস্টেম চালু করেছে ক্ষমতাসীনরা, তার প্রভাবটা গিয়ে দাঁড়িয়েছে প্রত্যেকটা দলের মধ্যেই। পুঁজিবাদী অর্থনীতির একটা বড় বৈশিষ্ট্য হলো বড় পুঁজি ছোট পুঁজিকে গ্রাস করে নেয়। ফলে ছোট পুঁজিগুলো নিঃস্ব হতে থাকে, বড় পুঁজি স্ফীত হতে থাকে, যেটাকে আমরা সিন্ডিকেশনও বলি। অনেক সময় অনেকগুলো পুঁজি একসঙ্গে মিলে সিন্ডিকেট করে ফেলে। যেমন বাংলাদেশে চিনির জন্য 5টা, তেলের জন্য 6টা, এরকম আছে। যখন অর্থনীতিতে এই সিন্ডিকেশন এবং একচেটিয়াকরণ হয়, তার প্রভাব রাজনীতিতেও পড়ে। যে বড় বড় কিছু রাজনৈতিক নেতা গোটা দলের সমস্ত কিছুকে কক্ষিগত করে ফেলে, কেন্দ্রীভূত করে ফেলে, যে তাদের সিদ্ধান্তের বাইরে কিচ্ছু হবে না। ফলে অর্থনীতিতে কেন্দ্রীভবন, রাজনীতিতেও কক্ষিগতকরণ, দুটো কিন্তু হাত ধরাধরি করে চলে। এই জন্য এবার যে অভ্যুত্থানটা হলো, সেই অভ্যুত্থানে একটা বড় মানে মানসিক পরিবর্তনের জায়গা তৈরি হয়েছিল যে আমরা এই দেশটাতে একটা গণতান্ত্রিক বিধি ব্যবস্থা দেখতে চাই। কিন্তু অভ্যুত্থানের পরেও দেখুন নানা যে কথাবার্তা হচ্ছে, মানুষ কিন্তু আবার ভাবছে তাহলে কি দাঁড়ালো? আমরা যখন অভ্যুত্থান করেছিলাম তখন আমাদের সামনে লক্ষ্য ছিল আমরা ফ্যাসিজম পরাস্ত করতে চাই, ফ্যাসিস্ট শক্তিকে উৎখাত করতে চাই, আমরা সবাই পথে নেমেছি। তো তারপরেই দেখুন কখনো সাম্প্রদায়িকতার আগুন জ্বালানো হচ্ছে, কখনো বিরুদ্ধ মতকে দমন করার চেষ্টা করা হচ্ছে, কখনো এই যা আমাদের ম্যান্ডেট ছিল না তাও সামনে নিয়ে এসে কেউ বলছেন সংবিধান ছুঁড়ে ফেলবেন, কেউ বলছেন যে কবরস্থ করবেন। মানে এই যে ভোকাবুলারিজ, এইগুলো কিন্তু ইটসেলফ আনডেমোক্রেটিক আটারিংস। এবং এখনও যদি কেউ বলেন যে আমরা ক্ষমতায় গেলে আর সংশোধন করেন আর যাই করেন, ক্ষমতায় গেলে সব ছুঁড়ে ফেলবো, তার মানে কি দাঁড়ালো? তার মানে কিন্তু ওই একই জিনিসের কিন্তু পুনরাবৃত্তি করতে থাকলো। তার মানে ক্ষমতা
এটা কি ভিন্নমত দমন করার ক্ষমতায় পর্যবসিত হবে? ক্ষমতা কি মানুষকে ভরসা দেওয়ার ক্ষমতা হবে না? ক্ষমতা কি গণতান্ত্রিক চর্চা বিকশিত করার ক্ষমতা হবে না? 24-এর প্রেক্ষাপটে কি আপনার কাছে মনে হয় যে আগে যা হয়েছে সামনেও সেটা হওয়া সম্ভব? বর্তমান পরিস্থিতিতে যা হচ্ছে, মানুষের আকাঙ্ক্ষা, এত বিপুল আকাঙ্ক্ষা নিয়ে এর আগে মানুষ নামে নাই। যে কারণে দেখুন, যে সরকার ক্ষমতায় বসেছে তাদের বেশিরভাগ নেতারা কোনো ধরনের কোনো রাজনৈতিক সামাজিক আন্দোলনের প্রত্যক্ষ কাতারে ছিলেন না। তারপরেও মানুষ এটাকে অ্যাকসেপ্ট করেছে।